হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ সৌমদীপ ভট্টাচার্য। তো আজকের এই ভিডিওতে আমরা একটা বিষয়ে কথা বলবো। বেশ অনেকগুলো বিষয় আছে, যেখানে তোমাদের অনেকগুলো ইনফরমেশন দেবো। সেখান থেকে তোমরা মোটামুটি একটা ধারণা পাবে যে তোমাদের কতটা স্কোর করা উচিত, এমটিএস 2025-এর জন্য স্কোর টার্গেট কতটা রাখা উচিত, এক্সাম যে পোস্টপন্ড হবে সেটার কতটা সম্ভাবনা, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে। নিউ ভেন্ডর যে কোয়েশ্চেন করছে সেই ভেন্ডর অনুযায়ী তোমাদের কীরকম স্ট্র্যাটেজি এই সময় হওয়া উচিত, এবং আমরা দেখব যে প্রিভিয়াস ইয়ারের যে কাট আপ, সেই কাট আপ আমরা পুরোপুরিভাবে অ্যানালিসিস করব যে আগে কত ছিল এবং আগের বছর কত ভ্যাকান্সি ছিল, কতজন এক্সাম ফর্ম ফিল আপ করেছিল, সব কিছু নিয়ে। তো ভিডিওটা শুরু করি, এবং শুরু করার আগে এটা বলি যে তোমরা পুরো ভিডিওটা দেখবে, এবং পুরো ভিডিওটা দেখার পর তোমাদের ডাউট থাকলে সেটা কমেন্ট করবে। সাথে সাথে বলি যে টেলিগ্রাম চ্যানেলে কিন্তু সবাই জয়েন হয়েছ, আমি লিঙ্ক দিয়ে রেখেছি আমার ডেসক্রিপশনে। সেখান থেকে তোমরা টেলিগ্রামের লিঙ্ক পেয়ে যাবে, যেখানে আমি আপডেট শেয়ার করে থাকি। ঠিক আছে, সো আমরা স্টার্ট করি। দেখো, আমরা প্রথমেই দেখে নেবো যে এসএসসি এমটিএস 2025-এ 22, 23, 24, 25-এর কি ভ্যাকান্সি আছে এবং টোটাল ফর্ম ফিল আপ কী হয়েছিল, যার থেকে আমরা একটা ধারণা করতে পারবো যে আমাদের কতটা স্কোর করা দরকার বা কতটা একটা কাট অফ হতে পারে। সো আমরা যদি দেখি যে 2022 সালে, মানে যখন নতুন এসএসসি এমটিএসের প্যাটার্ন শুরু হলো, তখন সে বছরের ভ্যাকান্সি দিয়েছিল প্রায় 12,523, এবং ফর্ম ফিল আপ হয়েছিল প্রায় 5 লাখ, অনেকটা মাত্রায়। ওকে, তারপরে কি হলো, তারপরের বছর তো 2023 সালের ভ্যাকান্সি প্রচুর কম এলো, কারণ এটা শিওর যে এক বছর বেশি দিয়েছে তো কম তো আসবেই। কত না, 1558টা, এবং ফর্ম ফিল আপ কিন্তু হলো 26 লাখ। মানে এরকম একটা ট্রেন্ড আছে যে ভ্যাকান্সিস অনুযায়ী ফর্ম ফিল আপও ওরকম হয়, যে বেশি ভ্যাকান্সি থাকলে বেশি জন, কম থাকলে হয়তো করে না, অনেকে করে না। তারপর এলো 2024, সেই 2024-এ ভ্যাকান্সির সংখ্যা অনেকটা বাড়লো, আবার কত, 11,518টা। ঠিক আছে, এবং ফর্ম ফিল আপ হলো 57 লাখ, 57 লাখ। ওকে, এবং এই বছর ভ্যাকান্সির সংখ্যা 5,464টা, 5,464টা, এবং ফর্ম ফিল আপ যতটা হয়েছে, যা ধারণা বা আরটিআই রিপোর্ট থেকে 36 লাখ পর্যন্ত মতো ফর্ম ফিল আপ হয়েছে, 36 লাখ। ওকে, সো তোমরা বুঝতেই পারছো যে এবছরও কিন্তু আগের বছরের তুলনায় কিন্তু কম ফর্ম ফিল আপ হয়েছে। ঠিক আছে, এবং ভ্যাকান্সিটাও আগের বছরের তুলনায় কম আছে, বাট যদিও 23-এর তুলনায় বেশি আছে। ঠিক আছে, হয়তো এটা আবার বাড়তেও পারে। ঠিক আছে, এখনও ফাইনাল ভ্যাকান্সি তো আসবে আমাদের রেজাল্টের সময়। সো নাও, এবার আমরা দেখব যে কাট আপ কী ছিল। এটা ছিল 2022 সালের কাট আপ। সেই কাট আপে ছিল ইউআরদের জন্য 125। ঠিক আছে, তারপর ওবিসিদের জন্য 124, ইডাব্লিউএস 122, এসসি 119, এসটি 112। আচ্ছা, এবার বলি যে এই কাট অফ যদি একটু ডিফার করে মেন কাট অফ থেকে, তো করলেও সেটা 1 বা 2 নম্বরের করবে, তবে খুব সম্ভবত এটা একদম সঠিকই হবে। ঠিক আছে, যদি ডিফার করে তো 1 নম্বর থেকে 2 নম্বর ডিফার করবে। ঠিক আছে, রেঞ্জটা তো অ্যাটলিস্ট তোমরা জানতে পেরে যাবে। ঠিক আছে, যে কতটা তোমার টার্গেট, এবং ভ্যাকান্সি অনুযায়ী, ফর্ম ফিল আপ অনুযায়ী কাট আপ কী ছিল। ওকে, সো নাও আমরা এবার দেখব 2023 সালের কাট আপ কী ছিল। 2023 সালে দেখছি যে ইউআর যারা, সেই ইউআরদের জন্য 132.23। তার কারণ এবছর ভ্যাকান্সি অনেক কম এসেছিলো, বাট তাও 132.23। ঠিক আছে, ওবিসিদের জন্য ছিল 132.21, মানে একদম সামান্য পয়েন্টের ডিফারেন্স ছিল। ইডাব্লিউএস 130.09, এসসি 130.11, এবং 130.11, এসটি 126.17। ওকে, সো বুঝতেই পারছো যে ইউআর, ওবিসি, ইডাব্লিউএস, এসসি, এসটিদের ডিফারেন্সটা কীরকম হচ্ছে। ওকে, সো এই ছিল 2023 সালের ফাইনাল এসএসসি এমটিএস এর হাওলাদারের কাট আপ। ওকে, নাও আমরা দেখব যে 2024 সালের যে ফাইনাল কাট আপ ছিল রিসেন্ট, সেটা কতটা ছিল। সেটা ছিল, যেটা ইউআর,
সেই ইউআরদের জন্য 120.28, ওবিসিদের জন্য 120.21, ইডাব্লিউএস 118, এসসি 114 এবং এসটি 105। সো তোমরা বিগত 3 বছরের যে ফাইনাল কাট আপ তা তোমরা দেখলে। আগে দেখিয়েছি ভ্যাকান্সির পরিমাণ এবং ফর্ম ফিল আপের পরিমাণ। সো এখান থেকে একটা আইডিয়া তো তোমরা পাচ্ছই। একটু তোমরাও আই থিঙ্ক একটা অ্যাজামশন করতে পারবে যে কতটা তোমার স্কোর থাকা প্রয়োজন বা কী রকমভাবে ভ্যাকান্সি এবং কাট আপের যে ভ্যারিয়েশনটা কীরকম হচ্ছে। যদি এবছর নতুন ভেন্ডর এসেছে সেটাও আমি ডিসকাস করব, যে নতুন ভেন্ডর এসেছে সেখানে কোশ্চেন কীরকম আসছে বা কী বিষয়গুলোর ওপর কোশ্চেন করছে সেগুলো। কিন্তু সবথেকে ইম্পর্ট্যান্ট যে এই যে তোমরা সবাই জানো যে নতুন যে নোটিশ এসেছে সেখানে সিজিএল এর ডেটকে পিছিয়ে দেওয়া হয়েছে। তো সেই অনুযায়ী আমরা দেখব যে সিজিএল এর যে ডেট ছিল সেটা ছিল 13th of August থেকে 30 অগাস্ট পর্যন্ত। তো সেখানে 13 তারিখ থেকে 30 তারিখ অবধি পরীক্ষার কথা ছিল, কিন্তু সেটা হচ্ছে না, পিছিয়ে গেছে। সিপিও তারপরে ছিল সিজিএল এর পর সিপিও, সেটা 1 সেপ্টেম্বর থেকে 6 সেপ্টেম্বর পর্যন্ত ছিল। দেন তারপরে স্টার্ট হচ্ছিল সিএইচএসএল, যেটা 8 সেপ্টেম্বর থেকে 18 সেপ্টেম্বর অবধি ছিল, এবং এমটিএস ছিল 20 সেপ্টেম্বর থেকে 24 সেপ্টেম্বর পর্যন্ত। ঠিক আছে, তো সেপ্টেম্বরের এই সময়টাতে এমটিএস হওয়ার কথা ছিল, কিন্তু সেটা হচ্ছে না। নতুন যে নোটিশ দিয়েছে সেই নোটিশে বলা হয়েছে যে সিজিএল এর যে প্রি সেটা ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর থেকে স্টার্ট হবে। ঠিক আছে, ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর থেকে স্টার্ট হবে। তো আমরা যদি ধরেই নিই যে 1 তারিখ সেপ্টেম্বরে স্টার্ট হয়, তাহলেও যে পুরনো যে রুটিন ছিল সেই রুটিন অনুযায়ী তোমরা দেখলে বুঝতে পারবে যে একবার দেখো যে এখানে যে 13 থেকে 30 তারিখ অবধি সিজিএল হচ্ছিল, মানে মোটামুটি 17 থেকে 16 দিন। তারপরে সিপিও ধরে নাও 6 দিন, তাহলে 17 যদি ওইদিকে হয়, এদিকে যদি 6 দিন হয়, তাহলে মোটামুটি 22-23 দিন সিপিও সিজিএল। দেন তারপরে সিএইচএসএল হচ্ছিল 8 থেকে 18 সেপ্টেম্বর, সেখানেও প্রায় 10 থেকে 11 দিন নিচ্ছে সিএইচএসএল। তাহলে ওদিক থেকে 23, 10, 33, 34 দিন হয়ে গেল। তারপরে শুরু হচ্ছিল এমটিএস, মানে ঠিক সিজিএল শুরু হওয়ার 1 মাস পর, 1 মান্থ পরে হচ্ছিল কি এমটিএস। তাহলে এখানেও আমরা সেটাই মোটামুটি একটা ধারণা করতে পারি যে তোমাদের পরীক্ষাটা এবছর যদি সেপ্টেম্বরের ফার্স্ট উইক থেকে যদি শুরু হয় সিজিএল, তাহলে আমরা এটা এক্সপেক্ট করতে পারি যে হয়তো মিড অফ অক্টোবর থেকে এমটিএস হবে, যদি সেম প্যাটার্নে যদি ফলো হয়। এটাই আমার ধারণা। বাকি তোমরাও এখানে একটা রিজনিং লাগাতে পারো যে কতটা সময়ের ব্যবধান আগে ছিল আগের নোটিশে, আর এবছর কি হতে পারে। সো এই ছিল একটা ধারণা যে এক্সাম আবার কবে হতে পারে। এটুকু শিওর যে সেম ডেটে তো হবে না, সেম ডেটে হবে না, তার কারণ বুঝতেই পারছো পিছিয়ে যাচ্ছে, তো এতগুলো এক্সামও করাতে হবে। হ্যাঁ, এবার যদি এমনও হতে পারে যে হয়তো সিজিএল এর পর সিপিও সিএইচএসএল এমটিএস ছিল, সেগুলো হয়তো ওরা কোনো কিছু ভ্যারিয়েশন করে দিল যে হয়তো সিজিএল এর পর এমটিএস, বাট আই থিঙ্ক না, এই প্যাটার্নেই হবে। ওকে, এই প্যাটার্নেই হবে। এরপরে আমরা কথা বলবো, এরপরে যে বিষয়টার উপর কথা বলবো সেটা হচ্ছে এই যে নিউ ভেন্ডর এসেছে, সেই নিউ ভেন্ডর এসে কোশ্চেনের প্যাটার্নের কি পরিবর্তন কিছু করেছে? দেখো, এটুকু শিওর যে বারবার রিপিট হচ্ছে কোশ্চেন, ঠিক আছে, বাট টপিক সেই সেমই রয়েছে, সেই সেম টপিকই রয়েছে যা টিসিএস করতো। ওকে, কিন্তু হ্যাঁ টপিক সেই রিপিটেশন হচ্ছে, যেটা ফেজ 13 থেকে এবং তোমাদের হচ্ছে স্টেনো থেকে বোঝা গেছে। তো আমি বলবো যে তোমাদের কোনো রকমের পরিবর্তন করার প্রয়োজন নেই, নো নিড টু চেঞ্জ স্ট্র্যাটেজি। তোমরা যেরকম পড়ে যাচ্ছিলে সেম পড়ো, চেষ্টা করো যে থিওরি পার্টটাকে থিওরি ভালো করে পড়তে, থিওরিকে ভালো করে পড়তে, কারণ অনেক কি হচ্ছে স্টেটমেন্ট বেসড কোশ্চেনও দিয়ে দিচ্ছে, তো সেক্ষেত্রে থিওরি জানা থাকলে সেই কোশ্চেনগুলো করতে খুব সুবিধা হবে। তাই আমি বলবো যে ওই ওয়ান লাইনার কোশ্চেন না পড়ে তোমরা একদম পুরো ডেপথে গিয়ে পড়ো। একটু সময় তো রয়েছে, এখন তো সময় পেয়ে যাচ্ছ, তো চেষ্টা করো যে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি এগুলোকে ভালো করে নেওয়া। কিছু কারেন্ট টপিকস আমরা দেখেছি যে যেগুলো খুব বেশি প্রত্যেকটা শিফটে প্রায় আসছে, তো সেইগুলোও আমি ডিসকাস করি।
সেটা হচ্ছে এইগুলো আমি বেশ দেখেছি অ্যানালিসিস করে যে কি অ্যাপয়েন্টমেন্ট, অ্যাওয়ার্ডস, স্পোর্টস ইভেন্টস, স্কিমস, ডেট অ্যান্ড থিমস, বুকস অ্যান্ড অথর্স, ইউনেস্কো রামসার সাইটস এবং 2022 থেকে 25 পর্যন্ত যে অলিম্পিক হয়েছে, যে এশিয়ান গেমস হয়েছে, যে খেলো ইন্ডিয়া গেমস হয়েছে, সেইগুলো রিলেটেডও কোয়েশ্চেন তারা জিজ্ঞেস করছে। যে এরকমও জিজ্ঞেস করে দিচ্ছে যে প্রথম খেলো ইন্ডিয়া ইউথ গেমস কোন সালে হয়েছিল, বা 2025 সালের খেলো ইন্ডিয়া ইউথ গেমসের উইনার কে। এই কোয়েশ্চেনগুলোও কিন্তু খুব বেশি আসছে, যারা অ্যানালিসিস দেখেছো বুঝতে পারবে। এবং সেন্সাস, সেন্সাস তো সব সময়ের জন্য এভারগ্রিন একটা টপিক, এখান থেকে তো আসেই। সো এই টপিকগুলো মূলত তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য তো কনফার্ম মাস্ট মাস্ট করবে, ঠিক আছে না? এটা তো মাস্ট, তোমার করতেই হবে। এগুলোর বাইরে থেকে যদি কিছু এক্সট্রা করতে পারো তো গুড। ওকে, নাও আমরা যাব দেখতে যে 2025 সালে যে তোমরা মক টেস্ট দিচ্ছ, যে তোমরা স্কোর কি টার্গেট রাখতে পারো কতটা। দেখো, যদি তুমি হার্ড মক দাও, ঠিক আছে, তো হার্ড মকে তুমি ট্রাই করবে 108 থেকে 112 নাম্বার মতো তোমার আনার, যাতে করে হার্ড মক হলে তুমি ডেফিনেটলি, যদি এক্সাম হলে হয় তো 20 থেকে 22 মার্কস পর্যন্ত তোমার নর্মালাইজেশন হবে। তো সেখানে গিয়ে তোমার নাম্বারটা কি দাঁড়াবে, যদি 108 বা 112 রেঞ্জে তোমার নাম্বার থাকে 128 29, তাহলে ওই নাম্বারেও আই হোপ সিলেকশন একটা হয়ে যাবে। যদি মডারেট মক দাও তাহলে তুমি দেখবে যে 113 থেকে 118 রেঞ্জের স্কোর করার চেষ্টা করবে, যাতে করে মডারেট মক যদি তোমার এক্সাম হলে আসে এবং সেখান থেকে তুমি যদি 12-15 নাম্বার যদি নর্মালাইজেশন পাও, তাহলে তোমার নাম্বারটা গিয়ে ওই 125 প্লাস চলে যাবে। ওকে, আর যদি ইজি মকে তুমি বসো বা ইজি মক যদি বা এক্সাম হলে আসে, তা তোমার ডেফিনেটলি তোমার 120 প্লাস স্কোর করার প্রয়োজন আছে। নয়তো ইজি মক যেগুলো হয় বা ইজি এক্সাম হলে যেগুলো আসে, সেগুলো খুব বেশি হলে 5 থেকে 4 নম্বর ইনক্রিজ হয়। তো সেই জন্য তোমার নাম্বারটাও 120 প্লাস হওয়া প্রয়োজন। তো এই ছিল একটা ওভারভিউ এবং খুব ডেসক্রিপটিভ টাইপের আমি বলার চেষ্টা করেছি, যে বোঝানোর জন্য তোমাদেরকে। সো তোমরা নিজেরাই অ্যানালিসিস করে নিতে পারবে যে কতটা মার্কসের প্রয়োজন বা তোমরা কোন রেঞ্জের মধ্যে আছো, কি ইমপ্রুভমেন্টের প্রয়োজন। আমি ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করেছি। ভিডিও কেমন লাগলো তোমরা বলো, ঠিক আছে? আর বাকি যদি তোমাদের কিছু ডাউট থাকে, তোমরা আমাকে ইনস্টাগ্রামেও এসএমএস করতে পারো, সেখানেও আমি রিপ্লাই দিয়ে দিই। হয়তো দেরি হয়, বাট দিয়ে দিই ইনস্টাগ্রামে। ওকে, সো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো জানিও। বাই।